দর্শক, এই ঘূর্ণিঝড়ের আরও বিস্তারিত তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আশিকিন প্রিন্সের সাথে। প্রিন্স, এই যে ঘূর্ণিঝড় আসন্ন সেটি নিয়ে বিস্তারিত আপনার কাছে আর কি কি তথ্য আছে? এখন আপনাকে ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আজকে বিকেল নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। তো আমরা জানার চেষ্টা করব যে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন জায়গাতে রয়েছে। আমরা কয়েকটি ওয়েবসাইটে যদি দেখি তাহলে ভেন্টাস্কি নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের দেখাই যে এটি হলো ঘূর্ণিঝড়ের চোখ বা কেন্দ্র। এই কেন্দ্রকে ঘিরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি শক্তি সঞ্চয় করছে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। এবং বাংলাদেশে যে আবহাওয়া অফিস রয়েছে সেই তাদের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী সকাল 9টায় এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। অর্থাৎ বলা হচ্ছে যে 26 তারিখ সন্ধ্যা নাগাদ এইটির যে অগ্রভাগ সেটি স্থলভাগ অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেটি বাংলাদেশের উপকূল অর্থাৎ দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে এটি অতিক্রম করবে। এবং বলা হচ্ছে যে স্পেসিফিক যে জায়গাটির কথা বলা হচ্ছে সেই স্পেসিফিক জায়গা হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করবে। একই সঙ্গে ভারতের যে আবহাওয়া অফিস রয়েছে তারাও কিন্তু বলছে যে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে অতিক্রম করবে এবং বাংলাদেশের যে খেপুপাড়া রয়েছে পটুয়াখালী জেলার খেপুপাড়া দিয়ে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করবে। মূলত ছিল এই তথ্য। এবং আপনাকে জানিয়ে রাখি যে 26 তারিখ সন্ধ্যা নাগাদ এই যে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রয়েছে সেটি বাংলাদেশের উপকূল পৌঁছাবে। পরবর্তীতে এটি ধীরে ধীরে এর যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটি বাংলাদেশের খেপুপাড়া দিয়ে এটি অতিক্রম করে স্থলভাগ অতিক্রম করবে। এবং এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন এই ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কিছুক্ষণ আগে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী তিনি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে হয়তো কিছুক্ষণের মধ্যেই এই যে সতর্ক সংকেত রয়েছে সেটি 3 বা 4-এ পৌঁছানো হবে। পরবর্তীতে যখন এই ঘূর্ণিঝড়টি আরও নিকটে আসবে স্থলভাগের সেটি আরও 7 থেকে 8 নম্বর সংকেতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যে কিছুক্ষণ আগে যে তিনি সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে যে আমরা একটু দেখে আসতে চাই যে ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তার বক্তব্যটি আমরা শুনে আসতে চাই। এই ঘূর্ণিঝড়টা আমরা সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি এফেক্টেড হইতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা এটা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে কক্সবাজার চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি। দর্শক, আপনারা শুনছিলেন যে সরকারের পক্ষ থেকে সার্বিক সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কথাটি বলা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে রেমাল, সেটি প্রবল ঘূর্ণিঝড় হবে বলে ধারণা করা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এবং যেহেতু প্রবল ঘূর্ণিঝড় হবে সেহেতু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে ভূমিধসেরও হওয়ার একটি আশঙ্কা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ফলে উপকূলীয় এলাকাতে যারা বসবাস করছেন তাদেরকে এখনই যে নিকটবর্তী যে শেল্টার রয়েছে, আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে যাবার একটি নির্দেশনা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে গতকাল পর্যন্ত আমরা তথ্য পাচ্ছি যেসব এলাকাতে এটি আঘাত হানতে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ উপকূলীয় এলাকাতে, সেখানে কিন্তু কোনো ধরনের মাইকিং করা হয়নি বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। তো একটি বিষয় গুরুত্বপূর্ণ যে উপকূল এলাকার মানুষ তারা সহসায় বলে থাকেন যে যখন
ঘূর্ণিঝড় হয় তখন মূলত তারা সেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন। এর আগে তারা সেই আশ্রয় কেন্দ্রে যাবার কোনো চেষ্টা করেন না এবং তারা বলেন যে যেহেতু তাদের গবাদি পশু রয়েছে, একই সঙ্গে তাদের ঘর বাড়িতে কিছু জিনিসপত্র থাকে, ফলে তারা সহসাই তারা আশ্রয় কেন্দ্রে তারা যেতে চান না। যখন মূলত ঘূর্ণিঝড়টি একেবারে সন্নিকটে চলে আসে, প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে যায়, তখনই মূলত তারা আশ্রয় কেন্দ্রে তারা যাবার চেষ্টা করেন। তো বাংলাদেশে 1991 সালে শতাব্দীর প্রচণ্ডতম একটি ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ে 1,38,000 মানুষ মারা গিয়েছিল। একই সঙ্গে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় হয়েছে, যেটি আমরা জানি যে সিডর হয়েছে, আইলা হয়েছে, সেখানেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ মারা গিয়েছেন। তো এই যে সম্ভাব্য ঘূর্ণিঝড় যেটি আসছে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে যাচ্ছে, সেই বিষয়ে জানতে আমরা পটুয়াখালী থেকে এখনকার আবহাওয়ার শেষ তথ্য জানার চেষ্টা করব। এই পটুয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী এম কে রানা। আপনি জানাবেন যে আসলে যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আসছে সেখানকার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি এখন কীরকম, এবং স্থানীয়দের যারা সতর্ক অবস্থায় তারা যেতে পারেন বা সতর্ক করা হয়, এরকম করে মাইকিং করা হয়েছে কিনা? এম কে রানা। হ্যাঁ প্রিন্স, আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রূপান্তরিত হওয়ার পরপরই কিন্তু আসলে পটুয়াখালী জেলা প্রশাসন কিন্তু আজ সকাল 10টা 30 দিকে সভা ডেকেছিল। সে সবাই কিন্তু আপনার 703টি সাইক্লোন শেল্টারের কথা বলা হয়েছে, যেগুলি প্রস্তুত রয়েছে। এছাড়া 35টি মুজিব কিল্লা রয়েছে, যেগুলি সদ্য নির্মিত করা হয়েছে, সেই 35টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সিপিপির কিন্তু 8,760 জন সদস্যকেও প্রস্তুত রাখার কথা বলা হয়েছে সেই সভায়। এছাড়া রেড ক্রিসেন্টের প্রায় 2 শতাধিক ভলান্টিয়ারকেও প্রস্তুত রাখার কথা বলেছে ওই একই সভায়। সে সভা পরবর্তী সময় কিন্তু দেখা গেছে যে পটুয়াখালীর আকাশ কিন্তু সকাল থেকেই কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি, এই অবস্থান বিরাজ করছে। আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকত কুয়াকাটায়। সেই সমুদ্র সৈকতে আপনি আমার পিছনে যদি দেখতে পান, যে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যটকরা কিন্তু আসলে সমুদ্র স্নানে ব্যস্ত সময় পার করছেন। এখানে কিন্তু টুরিস্ট পুলিশের তেমন কোনো কার্যক্রম বা তাদের কোনো পদক্ষেপ কিন্তু তারা পর্যটকরা লক্ষ্য করেনি এবং পর্যটকদের সাবধান করার কোনো চেষ্টা করেনি, কারণ প্রচণ্ড ঢেউয়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে একাধিক পর্যটক আমাকে জানিয়েছিলেন। এছাড়া আমি যদি আপনাকে আরও জানিয়ে রাখি যে দুর্যোগপূর্ণ এলাকায় প্রতিবারই দেখা যায় একাধিক দুর্যোগ এসেছে এবং দক্ষিণাঞ্চলের মানুষ, যে উপকূলের মানুষ, সেই উপকূলের মানুষ কিন্তু বরাবরই সেটা প্রতিকূল পরিবেশ ফেস করে কিন্তু জীবনযাপন করছে, যার ফলে কিন্তু বন্যা কাছাকাছি চলে না আসায় কিন্তু তারা সাইক্লোন শেল্টার বা আশ্রয় কেন্দ্রে যেতে চান না। এছাড়া এখন পর্যন্ত কোনো ধরনের মাইকিংয়ের কিন্তু দেখা যায়নি, কোথাও কোনো মাইকিংয়ের ব্যবস্থাও করা হয়নি। হয়তো সিগন্যাল বা সতর্ক সংকেত বাড়ার সাথে সাথে তারা সেই মাইকিং করবেন। প্রিন্স। জি, এম কে রানা, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যেতে যাচ্ছি কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি আজিম নিহাদ। আপনি একটু জানাবেন যে আপনি যেখানে রয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতে রয়েছেন, সাগর উত্তাল রয়েছে দেখা যাচ্ছে, তো সেখানকার সর্বশেষ পরিস্থিতি যদি আমাদের জানান আবহাওয়ার। প্রিন্স, আজকে সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করছি, বেলা 11টার ঠিক কিছু সময় পর কক্সবাজারের সমুদ্রের একটা ভিন্ন রূপ দেখা যাচ্ছে, অর্থাৎ সমুদ্রের একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, ঢেউয়ের উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডও বলেছেন যে কিছুটা পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, ফলে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকাতে এখন বিপদ সংকেত চলছে এবং সেখানে সমুদ্রে ঝুঁকিপূর্ণ অবস্থায় না নামানোর জন্য নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি কোস্ট লাইফগার্ড এবং অন্যান্য সংস্থা যারা কাজ করছেন তারাও লাল পতাকা টাঙিয়ে দিয়েছেন যাতে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় সমুদ্রে না নামেন, কিন্তু সেটি না মেনে অনেক হাজার হাজার পর্যটক কিন্তু এই 3 পয়েন্টে মূলত গোসল করছেন। আপনি জানেন যে পানির উচ্চতা বৃদ্ধি পেলে কক্সবাজারের বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায় কিন্তু এই কক্সবাজার উপকূল। তেমনি এবারও কিন্তু আমরা খবর পাচ্ছি যে মহেশখালী, কুতুবদিয়ার বিভিন্ন জায়গায় যেখানটায় বেড়িবাঁধগুলো খোলা রয়েছে এবং বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সেখানে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় পানি ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর পানির উচ্চতা আরেক কিছুটা বৃদ্ধি পায়, তাহলে মহেশখালীর সায়রার ডিল সহ বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হবে। এই সময়ে যদি আজকের রাতে হয় সেটি,
পরিস্থিতি, সবচেয়ে বেশি দুর্ভোগ বেড়ে যাবে। এই সংকটের মধ্যেও এখনও কিন্তু জেলা প্রশাসনের আমরা কোনো ধরনের তৎপরতা দেখতে পাচ্ছি না। অন্যান্য সময় আমরা যেটি দেখতাম যে দুদিন আগে থেকে যে তৎপরতা থাকতো এবং প্রস্তুতি সভা হতো, সেই প্রস্তুতি সভাও কিন্তু এখনও করা হয়নি জেলা প্রশাসনের পক্ষ থেকে। ফলে এখন আসলে কী ধরনের প্রস্তুতি নিচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সেটি এখনই বলা যাচ্ছে না। যদিও তারা গত কয়েকদিন ধরে বলে আসছেন যে ঘূর্ণিঝড় যদি আসে তাহলে তারা মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিশেষ করে যে সাইক্লোন সেন্টারগুলো আছে সেগুলো তারা ইতিমধ্যেই খুলে রাখার ব্যবস্থা করেছে। প্রিন্স। জি, আজিম, নিহাদ, এম কে রানা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাবধানে থাকবেন। দর্শক, আমাদের প্রতিনিধি তারা যে তথ্যটি জানালেন, এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের মাইকিং বা স্থানীয়দের সতর্ক করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো কণা, এই ছিল আমার কাছে সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সর্বশেষ তথ্য।